পারি। আমাদের হার্ট রেট কতটা যদি জানতে হয়, আমরা যদি ইসিজি ঠিক মতো হয় সেখান থেকে আমরা দেখি হার্ট রেট কত আছে, সেটা আমরা ইসিজি জানতে পারি। তো আমরা এইখান থেকেই শুরু করি। আমাদের এই গ্রাফ পেপারের মধ্যে যে খোপগুলো আছে, এক একটা খোপের মধ্যে, বড় লাল খোপের মধ্যে 5টা ছোট ছোট সবুজ খোপ আছে বা সবুজ ঘর আছে। স্মল বক্স অ্যান্ড বিগ বক্স, আমরা এই দুটো দিয়ে বলতে পারি। আমাদের এই বিগ বক্সের আর স্মল বক্সের মধ্যে যে মাপের ডিফারেন্স কি করে আমরা বুঝবো? একটা স্পিড, যে স্পিডে ইসিজি মেশিনে এই পেপারটা রান করে, তার একটা নির্ধারিত স্পিড আছে, যেটা প্রতি মিনিটে 300টা বড় ঘর পাস করবে। প্রতি মিনিটে স্পিড লিমিটটা কি আছে? প্রতি মিনিটে 300টা বিগ বক্স ক্রস করবে। তাহলে স্পিডটা কিরকম হওয়া উচিত? স্পিডটা কেমন হওয়া উচিত? স্পিডটা হবে, যদি ইসিজি মেশিনের স্পিড ঠিক থাকে তাহলে স্পিড কি হবে? স্পিড হবে 300 বিগ বক্স, 300 বিগ বক্স পার মিনিট। যদি 300 বিগ বক্স পার মিনিট হয়ে থাকে, তাহলে আমরা এখান থেকেই বের করতে পারি পার মিনিটে কত যাচ্ছে, অর্থাৎ 60 সেকেন্ডে 300টা বিগ বক্স যাচ্ছে। 300টা বিগ বক্স যেতে সময় লাগছে 60 সেকেন্ড। তাহলে একটা বিগ বক্স যেতে কত সময় লাগছে? আমরা 60/300 যদি করি, তাহলে আমরা পেয়ে যাই একটা বিগ বক্স যেতে কত সময় লাগছে, অর্থাৎ 0.02 সেকেন্ড। 0.02 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে এই যে মাপটা, এইখান থেকে এই পর্যন্ত আমাদের সময় লাগছে 0.2 সেকেন্ড। একটা বিগ বক্সের টাইমিং কত, লাইন যেতে কতক্ষণ সময় লাগে? 0.2 সেকেন্ড। এই সময়টা কিন্তু আমাদের ইসিজিতে একটা ভাইটাল জিনিস। ইসিজি দেখতে গেলে আমাদের সময়গুলোকে দেখতে হবে। তাহলে একটা ছোট ঘরের বক্স কত? একটা ছোট ঘরের এই যে এখান থেকে এই পর্যন্ত যদি 0.2 সেকেন্ড হয়, তাহলে 1 2 3 4 5 দিয়ে যদি ডিভাইড করি, তাহলে একটা স্মল বক্সে কত হচ্ছে? একটা স্মল বক্সে যদি আমরা স্মল বক্স যদি করি, স্মল বক্সে কি হয়? স্মল বক্সকে 0.2 সেকেন্ডকে যদি 5 দিয়ে ডিভাইড করি, তাহলে কত আসছে? 0.04 সেকেন্ড। 5 করি, 4 5 20, 0.04 সেকেন্ড। 0.04 সেকেন্ড হচ্ছে আমাদের একটা ছোট ঘরের মাপ। তাহলে আমাদের একটা ছোট ঘরের মাপ এইখান থেকে এইটুকুর মাপ হচ্ছে 0.4 সেকেন্ড। এইটা আমাদের জেনে রাখতে হবে। এইগুলোর উপরে আমাদের টোটাল ইসিজিটা ডিপেন্ড করে। ঠিক আছে? আচ্ছা, এইটা আমরা বেসিক জিনিস জেনে, কারণ আমাদের যদি ইসিজি রিপোর্টটা যখন আমাদের কাছে আসবে, শুনুন না, আপনাদের যদি কারো ভিডিও অন করা থেকে একটু ভিডিও অফ করবেন, আমার কনসেন্ট্রেশনটা নষ্ট হয় আপনাদের ভিডিও দিয়ে চোখ গেলে। ডক্টর রফিকুল্লাহ শাহ, প্লিজ আপনার ভিডিওটা অফ করুন, আমার কনসেন্ট্রেশন নষ্ট হয়। ডক্টর রফিকুল্লাহ শাহ, প্লিজ আপনার ভিডিওটা অফ করুন। প্লিজ ডক্টর রফিকুল্লাহ শাহ, আপনার ভিডিওটা অফ করুন। তাহের, উনি স্যার করতে জানছে না বা বুঝতেছে না, কি করতে দেবে এটা।
স্যার হ্যাঁ, বলুন বলুন। স্যার উনি যদি অফ না করে তাহলে ওনাকে অফ, তুমি অফ করে দাও। আমার পক্ষে অসুবিধা হয়, কিন্তু আমার স্যার ওই কনসেন্ট্রেশন হয়। আমার ভিডিওটা স্যার, ভিডিওটা অফ করা যায় না, অডিওটা অফ করা যায়। কে বলেছে ভিডিও অফ করা যায় না? না, ভিডিও অফ হয় না। ওনাকে ডিনাই করে দাও, ওনাকে ডিনাই করে হ্যাঁ, দাও তুমি। ডিনাই করে দেওয়া যাবে। জি স্যার। প্লিজ আপনারা কি ভিডিওটা অন করবেন না, আমার পক্ষে অসুবিধা হয়। তাহলে আমি আপনাদেরকে চেপে দিই। হ্যাঁ, নিন। তাহলে আমাদের এই মাপগুলো জানার বিশেষ প্রয়োজন আছে। এবার আসছি হার্ট রেট। হার্ট রেট আমরা কি করে বের করব? হার্ট রেট বের করার খুব সহজ উপায়, আমরা ইসিজি থেকে বের করতে পারি। যদি আমার ইসিজি স্পিড যদি ঠিক থাকে, ইসিজি স্পিড যদি ঠিক থাকে, তাহলে আমরা হার্ট রেট খুব ইজিলি বের করতে পারি। আমরা কি করে বের করি? আমরা আমরা যদি এখান থেকে ইসিজিটা শুরু করি, আমরা যদি এখান থেকে ইসিজিটা শুরু করি, হ্যালো হ্যালো। হ্যালো, হ্যাঁ, ক্লিয়ার স্যার। ডাক্তার রফিকুল্লাহ শাহ, ভিডিও অফ অফ করুন। রফিকুল্লাহ শাহ, উনি মনে হয় ভালো এবারে বুঝতেছে না। আমরা এখানে আমরা এখানে দুটো পদ্ধতিতে আপনি জানতে পারি। কিন্তু আমি এখানে মাত্র যেহেতু তিনটে ঘর করেছি, তাই জন্য এখানে কাছাকাছি করলাম। এই যে আমরা আগের দিনে জেনেছি, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস, এটা হচ্ছে টি। তাহলে এটাও আর। এই দুটো আরের মধ্যে কতগুলো বক্স আছে, দু রকম ভাবে হিসাব করতে পারি। আমরা হার্ট রেট যদি দেখতে চাই, আমরা যদি হার্ট রেট যদি আমরা বের করতে চাই, এখান থেকে দুটো ভাবে বের করতে পারি। একটা হচ্ছে কি 300, 300। এই 300-র বাইরে যদি আমরা দুটো আর বিগ বক্স, বড় বড় যে বাক্সগুলো আছে, লাল রঙের যে বাক্স আছে, দুটো আর কতগুলো বক্সকে কভার করেছে। এখানে দেখা যাচ্ছে একটা বক্সকে কভার করে আর একটা বক্সে একটু বেশি গেছে। এইটা হচ্ছে আমি জাস্ট সাজেশন দিয়ে বলছি। এটা যদি দেখা যায় চারটে বড় বক্সকে কভার করে, নর্মালি চারটে বড় বক্সকে কভার করে, হ্যাঁ, নর্মাল যদি পার্টস থাকে, তাহলে চারটি যদি বড় বক্স কভার করে থাকে, তাহলে এখানে 4 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে বেরিয়ে যায় 75 পার মিনিট। 75 পার মিনিট और বিট পার মিনিট বা বিপিএম বলা হয়। তাহলে আমরা হার্ট রেট বের করতে গেলে ইসিজি দেখে আমরা বলতে পারি হার্ট রেটটা কত আছে। দুটো বিগ বক্সের মধ্যে, এবার দুটো আর এর মধ্যে কতগুলো বিগ বক্স আছে, বড় বড় বাক্স কতগুলো আছে, সেটা যদি আমরা কাউন্ট করি, এই লাল ঘরগুলো কতগুলো কভার করছে, লাল ঘর যতগুলো কভার করছে ততগুলো দিয়ে যদি ভাগ করি 300-কে, তাহলে পেয়ে যাই আমরা হার্ট রেট। আর একটা পদ্ধতি কি আছে, যদি আমরা 1500-কে এই ছোট ঘর দিয়ে ভাগ করি, এই ছোট ঘর দিয়ে, এখানে কতগুলো আছে, 1 2 3 4 5 6 7, 7টা। যদি আমি এইটি যদি হয়ে থাকে, তাহলে যদি আমি 7 দিয়ে ভাগ করি, তাহলে কত আসছে, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 10, 7 একে 1, 7 একে 1, 211 বিট আসছে। অ্যাকচুয়ালি এটা চারটে ঘরের মধ্যে, চারটে ঘর মানে হচ্ছে 4 5 20, 5 4 20, 20 দিয়ে যদি ভাগ করা যায়, 1500-কে যদি 20 দিয়ে ভাগ করি, চারটে বিগ বক্স সমান হচ্ছে 20খানা স্মল বক্স।
তো 20 দিয়ে ভাগ করলে কত আসছে? 75 বিট পার মিনিট। হ্যাঁ, বিট পার মিনিট। তাহলে আমাদের এখানে বিপিএম হবে, সরি বিট পার মিনিট বিপিএম হবে, বিএম পেল। এখানে তাহলে আমরা হার্ট রেট বের করতে পারি এই বক্স দেখে। বিগ বক্স যদি হয়ে থাকে, যদি কাউন্ট করি কতগুলো আর, দুটো আর এর মধ্যে, হ্যাঁ দুটো আর এর মধ্যে কতগুলো ঘর আছে। তা 300 ডিভাইডেড বাই নাম্বার অফ বিগ বক্সেস বিটুইন টু আর, or 1500 divided by number of small boxes between two আর। তাহলে এই দুটো দিয়ে আমরা হার্ট রেটকে এখান থেকে বের করতে পারি। তো হার্ট রেট বের করাটাই কিন্তু আমাদের ইসিজির মূল কাজ নয়। ইসিজির মূল কাজ হচ্ছে অন্য জায়গায়। আমাদের দেখতে হবে যে ইসিজিটা যখন আমাদের হাতে এসছে, ইসিজিটা ঠিক আছে কিনা, ইসিজিটা ঠিকভাবে তুলেছে কিনা, সেটা আমাদেরকে একটা দেখতে হবে। সেটা দেখতে গেলে আমরা কি করব, যে ভ্যালিড কিনা, ইসিজিটা ভ্যালিড আছে কিনা, সেটা দেখতে গিয়ে আমরা কি করব, ইসিজিটা ভ্যালিড আছে কিনা। ইসিজিটা ভ্যালিড আছে কিনা এটা জানতে গেলে আমাদের কি কি জানতে হবে, যে ঠিক জায়গায় আমাদের লিডগুলো, ইলেকট্রিক্যাল যে ইলেকট্রোডগুলো ঠিক হাতে হাতে ঠিক প্লেস করেছে কিনা আমাদের জেনে রাখা দরকার। আমাদের কোথায় কোথায় কোন কোন লিডগুলো প্লেস করে, নর্মালি যেটা জেনে রাখা দরকার আমাদের, যদি আমরা একটা মানুষের এই যদি হয়ে থাকে, এটা হচ্ছে ডান হাত, এটা হচ্ছে বাম হাত, তাহলে আমরা লিড গুলোকে কিভাবে ইউজ করব, কোন কোন জায়গায় কি লিড ইউজ করব। আমাদের ডান হাতে যে 1 নাম্বার লিডটা হাতের মধ্যে লাগানো থাকে, লিড নাম্বার 1 হাতে লাগানো থাকে। এদিকে কি থাকে, এদিকে নেগেটিভ ইলেকট্রন লাগানো থাকে, এদিকে পজিটিভ ইলেকট্রন লাগানো থাকে। আর পায়ের সঙ্গে একখানা লিড লাগানো থাকে, বা পায়ের সঙ্গে একটা লিড লাগানো থাকে, এটাকে বলা হয় লিড নাম্বার 2। লিড নাম্বার 2তেও দেখা যায় যে রাইট হ্যান্ড সাইডে আপনার নেগেটিভ ইলেকট্রন থাকে, আর পায়ে থাকে পজিটিভ ইলেকট্রন। আর একটা কি থাকে, লিড 3, তিনটে লিড থাকে। দেখবেন আপনার এই ইসিজি পেপারের মধ্যে 1, 2, 3 তিনটে দেওয়া আছে। এই তিনটের মধ্যে এখানে থাকে কি, এদিকে থাকে নেগেটিভ বা হাতের মধ্যে, আর বা পায়ের মধ্যে থাকে পজিটিভ। তাহলে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি, যে ডান হাতে থাকে নেগেটিভ দুটো লিডেরই, আর বা পায়ে থাকে পজিটিভ, বা হাতে থাকে একটা পজিটিভ একটা নেগেটিভ। এইভাবে এগুলোকে রাখা হয় ইলেকট্রিক্যাল ইম্পালসকে জেনারেট করে, সে কোন দিকে কিভাবে মুভ করছে সেইগুলো গ্রাফিক্যালি প্রেজেন্টেশন করার জন্য। এইটা আমরা বেসিক জিনিস আমাদের জেনে রাখা দরকার। ডান পায়ে একটা লিড লাগানো থাকে, সেটা হচ্ছে আমাদের নিউট্রাল যে ইলেকট্রিক্যাল যে নেগেটিভ যে ইলেকট্রোড থাকে, বা নেগেটিভ নয়, ওটা নিউট্রাল একখানা থাকে, ওটা আর্থিং করার জন্য সেটাকে দেওয়া থাকে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পজিশনে আমরা ঠিক মতো প্লেসমেন্ট হয়েছে কিনা, যে টেকনিশিয়ান এটাকে প্লেস করেছে, সেই টেকনিশিয়ান ঠিক মতো প্লেস করেছে কিনা, এটা আমাদের প্রথম দেখতে হবে। ইসিজি পেপারটা দেখে ভ্যালিড আছে কিনা। তো কি করে বুঝলাম ইসিজি পেপারটা ভ্যালিড আছে কিনা? আমরা দেখব যে ইসিজি যে লাইনগুলো এসছে সেগুলো ঠিক মতো এসছে কিনা। ইসিজি লাইন কি থাকে, ইসিজিতে কি কি লাইন থাকে আমরা প্রত্যেকে জানি। ইসিজিতে কি কি লাইন থাকে, ইসিজিতে লাইন থাকে
পি ওয়েভ, তারপরে একটা লম্বা ডান, তারপরে এইভাবে কার্ভেচার ওঠে, আবার গিয়ে এখান থেকে একটা ওয়েভ ওঠে। এই যে লাইনটা, এই লাইনগুলোকে বলা হয় বেস লাইন, এটাকে বলা হয় বেস লাইন বা আইসো ইলেকট্রিক লাইন। এইটা হচ্ছে পি ওয়েভ। পি ওয়েভ কি ডিনোট করছে, কি প্রেজেন্ট করছে? পি ওয়েভ ডিনোট করে আমাদেরকে রিপ্রেজেন্ট করে কি অর্টিয়াল কন্ট্রাক্ট করছে, অর্টিয়াল কন্ট্রাকশন বা অর্টিয়াল ডিপোলারাইজেশন। এটাকে বলা হয় অর্টিয়াল কন্ট্রাকশন, মানে অর্টিয়াল সিস্টেম যখন হয়, অর্টিয়াল যে সিস্টেম করছে সেইটা এখান দিয়ে আমরা পি ওয়েভ দিয়ে বুঝতে পারি। পি ওয়েভ যদি নর্মাল থাকে তাহলে বুঝি অর্টিয়াল ঠিকমতো কাজ করছে বা এসএন অর্টিয়াল ঠিকমতো জেনারেট করছে ইলেকট্রিক্যাল ইম্পালস, এবং সেটা তখন অর্টিয়াল সেলগুলোর মধ্যে গিয়ে তাকে স্টিমুলেট করছে। তারপরে কি হয়, অর্টিয়া থেকে কোথায় যায়? অর্টিয়া থেকে আসে ভেন্ট্রিকেল, কিন্তু অর্টিয়া থেকে ভেন্ট্রিকেলে যাওয়ার পথে তাকে এভি নোড ক্রস করে যেতে হয়। এই এভি নোড দিয়ে যখন ক্রস করে, এভি নোড দিয়ে খুব স্লোলি কারেন্ট পাস হয়, খুব স্লোলি কারেন্ট পাস হয়, সেই জন্য সেটাকে বলা হয় যে ডিলে টাইম। কারণ স্লোলি পাস হয় বলেই অর্টিয়া ফুললি কন্ট্যাক্ট করতে পারে। অলরেডি অর্টিয়া যদি ফুললি কন্ট্যাক্ট দিয়ে আগে যদি ওখান থেকে ইলেকট্রিক পাস করে যেত, তাহলে ভেন্ট্রিকেলের মধ্যে যেই ইলেকট্রিক কারেন্ট চলে যেত, সঙ্গে সঙ্গে ভেন্ট্রিকেল কন্ট্যাক্ট করতে শুরু করে দিত। ভেন্ট্রিকেল কন্ট্যাক্ট যদি করতে শুরু করে দেয়, অর্টিয়া কন্ট্যাক্ট শেষ হওয়ার আগেই, অর্টিয়া সিস্টেম শেষ হওয়ার আগেই যদি ভেন্ট্রিকেল সিস্টেম শুরু করে দেয়, তার মানে তখন ভালভগুলো বন্ধ হয়ে যাবে, এবং ভালভগুলো বন্ধ হয়ে গেলে, ভালভগুলো বন্ধ হয়ে গেলে তখন আর অর্টিয়া থেকে ভেন্ট্রিকেলে ব্লাড আসতে পারবে না। সেই জন্য যদি ডিলে হয়, ধীরে ধীরে যদি ওখান থেকে কারেন্টটা পাস হয়, তাহলে ভেন্ট্রিকেল পরে কন্ট্যাক্ট করবে। তাই ভেন্ট্রিকেল পরে কন্ট্যাক্ট করা হয় সেই সময়টুকুর মধ্যে অর্টিয়া তারা ফুললি কন্ট্যাক্ট করে নিতে পারবে। সেই জন্য এইখান দিয়ে যখন কারেন্ট পাস হয় সেটাকে ডিলে টাইম বলা হয়। সেই ডিলে টাইমে এত সেখান দিয়ে স্লোলি যায় যে আমাদের গ্যালভানোমিটার এর ভোল্টেজটাকে পিক আপ করতে পারে না। এত স্লো ভোল্টেজ যায় যে তখন ভোল্টেজ এটা পিক আপ করতে পারে না। আমার গ্যালভানোমিটারে সেটা তার যে কাঁটাটা থাকে সেটা কোনো মুভ করে না। তার ফলে কি হয়, তার ফলে তখন তার যে পয়েন্টারের যে দাগটা সেটা স্ট্রেট লাইনে চলতে থাকে। এইটাকে এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডটা সেইখানে হচ্ছে অট্রিওভেন্ট্রিকুলার স্টিমুলেশনের জায়গা, যেখান দিয়ে স্টিমুলেট করছে। হ্যাঁ, তারপরে কি আসছে? কিউআরএস কমপ্লেক্স। আমরা এটাকে কিউআরএস কমপ্লেক্স বলি, তার কারণ ভেন্ট্রিকেলে তিনটে পার্টে কিউআরএস কমপ্লেক্স বলি। ভেন্ট্রিকেলের তিনটে পার্টে এটাকে ইলেকট্রিক্যাল কারেন্টটা পাস হয়। কোথায় কোথায় দিয়ে পাস হয়? সেপ্টাম বলে যে দুটো ভেন্ট্রিকেলের মধ্যে যে ওয়ালটা আছে, ইন্ট্রাভেন্ট্রিকুলার সেপ্টাম বলা হয়। ইন্ট্রাভেন্ট্রিকুলার সেপ্টাম দিয়ে যখন পাস হচ্ছে তখন সেখান দিয়ে কিউ ওয়েভটা আসছে। যখন মেজর পার্ট অফ দ্য ভেন্ট্রিকেল, অর্থাৎ যে আমাদের অ্যাপেক্সের থেকে শুরু করে যা আছে সেই মোটা জায়গাটা দিয়ে, যেখানে ভেন্ট্রিকেলের মোটা জায়গা, মোটা মাসেল, সেখানে যখন পাস হয় সেটা, তখন সেটা যে রিফ্লেক্ট করে সেটা হচ্ছে আর ওয়েভ দিয়ে সেখানে রিফ্লেক্ট করে। আর যখন বেস শেষের দিকে যখন যায় সেটাকে বলা হয় বেস। বেশি যখন স্লোট করে সেটা এস দিয়ে রিফ্লেক্ট করে। তাহলে যখন কন্ট্রাকশন শেষ হয়ে যায় তখন ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি শেষ হয়ে যায়। আপনার থেকে প্রথম এর আগের ছবিতে আমি দেখিয়েছি, একদিক থেকে কারেন্ট একদিকে যখন পুরো শেষ চলে গেল তখন ভেক্টরগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। তখন আবার সেখান থেকে রিপোলারাইজেশন বা ডায়াস্টোল শুরু হয়। ডায়াস্টোল যখন শুরু হয়, রিল্যাক্সেশন যখন শুরু হয় ভেন্ট্রিকেলে, তখন একটা ওয়েভ দেখায়। সেই ওয়েভটা কি ওয়েভ দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। অর্থাৎ এইখান থেকে আমরা পেয়ে গেলাম কি পি ফর অর্টিয়াল কন্ট্রাকশন। তাহলে আমরা পি দিয়ে কি জানতে পারছি? পি দিয়ে অর্টিয়াল কন্ট্রাকশন, arterial contraction or arterial systole,
আমরা ব্লাড প্রেশার যখন মাপি তখন আমরা দেখি সিস্টোল ডায়াস্টোল দেখি, অর্টিয়াল সিস্টোল কিউএফ দেখে আমরা তাহলে এটা বলতে পারি অর্টিয়াল সিস্টোল। কিউআরএস কমপ্লেক্স দিয়ে আমরা বলি ভেন্ট্রিকুলার সিস্টোল, কিউআরএস দিয়ে বলি আমরা ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন অর ভেন্ট্রিকুলার সিস্টোল। তাহলে আমরা এই দুটো জায়গা জানতে পারছি। আর এই যে জায়গাটা পি আর সেগমেন্ট, পি আর আর সেগমেন্ট এইটাকে এইখান থেকে ধরা হয় কিউ যেখান থেকে স্টার্ট হচ্ছে, অর্থাৎ পি এন্ড, পি যেখানে শেষ হচ্ছে আর যেখানে কিউ শুরু হচ্ছে, এই জায়গাটাকে বলা হয় পি আর সেগমেন্ট। পি আর সেগমেন্ট, পি আর সেগমেন্ট, এই পি আর সেগমেন্ট কি রিপ্রেজেন্ট করছে? পি আর সেগমেন্ট আমাদের রিপ্রেজেন্ট করছে কি, যে একটা বেস লাইন বা যেখান দিয়ে আমাদের ইলেকট্রিক্যাল ইম্পালসেসটা এবি নোডকে ক্রস করছে, এটাকে বলা হয় আইসো ইলেকট্রিক লাইন, আইসো ইলেকট্রিক লাইন, আইসোলেটেড লাইন অর বেস লাইন। এই বেস লাইনটা আমাদের কেন জানা দরকার? এই বেস লাইনটা এই কারণে জানা দরকার, যদি এই বেস লাইনটা কোনো জায়গায় এলিভেট করে, উপরের দিকে উঠে যাবে, নিচের দিকে নেমে যাবে, তখন বুঝতে হবে যে আমাদের কোনো রকম প্যাথোলজি এখানে তৈরি হয়েছে। নর্মালি হেলদি বডিতে এই বেস লাইন স্ট্রেট থাকার কথা, এবং তার এইটা থেকে আমরা কোন ওয়েভগুলো উপরে উঠছে, কোন ওয়েভগুলো নিচে যাচ্ছে, সেটা আমরা ওখান থেকে বেস লাইন থেকে বলতে পারি যে কতটা উপরে উঠলো, কতটা নিচে নামলো। ঠিক আছে, এটা হচ্ছে পি আর সেগমেন্ট। আর পি আর ইন্টারভ্যাল যদি বলা হয় তখন হয় কি, পি যেখানে স্টার্ট হচ্ছে, এই পি যেখানে স্টার্ট হচ্ছে এখান থেকে একেবারে এই পর্যন্ত, এটাকে বলা হয় পি আর ইন্টারভ্যাল। পি আর ইন্টারভ্যাল, পি আর ইন্টারভ্যাল। তাহলে পি আর ইন্টারভ্যালটা হচ্ছে কি, পুরো অর্টিয়াল সিস্টোল এবং এবি নোড দিয়ে যে কারেন্ট পাস করছে সেটা হচ্ছে পি আর ইন্টারভ্যাল। তারপর থেকে হচ্ছে কিউআরএস কমপ্লেক্স। কিউআরএস কমপ্লেক্সের দ্বারা আমরা কি বুঝছি, যে সেটা হচ্ছে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন বা ভেন্ট্রিকুলার সিস্টোল। তার পরবর্তী ক্ষেত্রে আসছে এসটি। টি হচ্ছে কি, টি রিপ্রেজেন্ট করে আমাদের ভেন্ট্রিকুলার ডায়াস্টোল, টি রিপ্রেজেন্ট করে ভেন্ট্রিকুলার রিল্যাক্সেশন or diastole। ঠিক আছে, তাহলে আমরা এই কটা জিনিস এখানে জানতে পারছি। তাহলে এইবারে আমরা এইখান থেকে আমরা বলতে পারছি যে, প্রথমেই বললাম যে আমাদের হার্ট রেট কত আছে সেটা আমরা এখান থেকে বলতে পারি। এবারে ঠিক মতো এটা প্লেস হয়েছে কিনা, সেটা দেখে আমাদের বলতে হবে যে ভ্যালিডিটি ঠিক আছে কিনা। ঠিক আছে, আমাদের ভ্যালিডিটি ঠিক আছে কিনা। তা কি করে বুঝবো? আপনারা দেখবেন ইয়েতে ইসিজি পেপারের মধ্যে প্রথমে থাকে তিনটে লিডের গ্রাফ, লিড 1, 2, 3, তিনটে লিডের গ্রাফ থাকে। তারপরে থাকে এভিআর অগমেন্টেড ভেন্ট্রিকুলার রিদম, যেটা থাকে রেট থাকে, সেটা থাকে এভিআর রাইট সাইডেড, লেফট সাইডেড অ্যান্ড ফুট, এভিআর, এভিএফ, এভিএল, এই তিনটি থাকে। এবারে আমরা এভিআর দেখে আমরা বুঝতে পারবো এভিআর এ কি থাকে। এভিআর এ মিরর ইমেজ থাকে। আমাদের ভ্যালিডিটি ঠিক আছে কিনা সেটা দেখার জন্য আমরা এভিআর কে করার আগে আমরা দেখব যে এভিআর ঠিক আছে কিনা। এভিআর এ এমনি করে দেখুন এভিআর লেখা থাকে। এভিআর এ কি থাকে? এভিআর এ কিন্তু রাইট সাইডে দিকে আমাদের, রাইট হ্যান্ডের দিকে আমাদের যে ভেক্টরগুলো যায়, সেটা যেহেতু নেগেটিভ পোল থাকে সেই জন্য সেখানে
ওর অপোজিট ডাইরেকশনে চলতে থাকে। কি হয় তাহলে, পি সবসময় নর্মালি পি থাকার কথা আমাদের আপওয়ার্ডস ডাইরেকশনে, বেস লাইনের উপরের দিকে, কিন্তু এভিয়ারের ক্ষেত্রে দেখা যায় অপোজিট ডাইরেকশন। পি ওয়েভ অলওয়েজ অপোজিট ডাইরেকশন, পি ওয়েভ ডাউনওয়ার্ডস থাকে, এবং তারপরে যে কিউ আর এস কমপ্লেক্স এমনি করে থাকে, অপোজিট ডাইরেকশনে থাকে। ঠিক আছে, অপোজিট ডাইরেকশনে থাকে। তো এই পি ওয়েভ যদি আমাদের অপোজিট ডাইরেকশনে থাকে তাহলে বুঝবো যে তার লিড প্লেসমেন্ট ঠিক আছে। এরকম ইনভার্টেড পি ওয়েভ না হয়ে, এরকম নিচের দিকে পি ওয়েভ যদি না হয়ে পি ওয়েভটা কোনো কারণে এভিয়ারের ক্ষেত্রে আপওয়ার্ডস থাকে, উপরের দিকে থাকে, পজিটিভ ওয়েভ থাকে। ধরুন এভিয়ারের ক্ষেত্রে দেখলাম এই এভিয়ারের ক্ষেত্রে কোনো একটা জায়গায় সেখানে উপর দিকে আছে, তাহলে আমরা কি বুঝবো? এটা থেকে এটা থাকার কথা নয়। নর্মালি এটা হচ্ছে নর্মাল, এভিয়ারের ক্ষেত্রে এটা নর্মাল, এটা হচ্ছে নর্মাল, কিন্তু এটা অ্যাবনর্মাল, এটা একটা অ্যাবনর্মাল। তাহলে অ্যাবনর্মাল হতে দুটো কারণ হতে পারে। এর কোনো একটা মিসপ্লেসড হতে পারে, যে লিডটা বসেছে সেটা একটা মিসপ্লেসড হতে পারে। তার আগে আমাদের দেখে নিতে হবে এভিয়ারে যদি পি ওয়েভ অপোজিট ডাইরেকশনে থাকে, অর্থাৎ পজিটিভ সাইডে ওয়েভটা থাকে, তাহলে আমাদের এটা নিয়ে ভাবতে হবে যে হার্টে পজিশনটাই চেঞ্জ আছে, সেটাকে আমরা চেক করে দেখতে হবে। আমাদের হার্ট থাকে লেফট সাইডে, কিন্তু যদি ডেক্সোকার্ডিয়া বলা হয়, এটাকে ডেক্সোকার্ডিয়া কনজেনিটাল ডিফেক্টের জন্মগত ডিফেক্ট, ডান দিকে হার্ট, আমরা শুনেছি এরকম যে ডান দিকে হার্ট, মানুষের নর্মালি বাঁ দিকে হার্ট থাকে, কিন্তু যদি কারো ডান দিকে হার্ট থাকে যেটাকে বলে ডেক্সোকার্ডিয়া, এই ডেক্সোকার্ডিয়া যদি হয় তাহলে কিন্তু কি ওয়েভটা আপওয়ার্ডস হবে এভিয়ারের ক্ষেত্রে। সেটা কি করে বুঝবো আমরা? আমাদের সঙ্গে সঙ্গে স্টেথো নিয়ে আমরা হার্টের যেমন বাঁ দিকে নিচের দিকে যখন আমরা অ্যাপেক্স অফ দ্য হার্টে যখন আমরা স্টেথোটা প্রেস করি, নিপুলের জাস্ট নিচে, সেখানে আমরা লাভডাফ সাউন্ড শুনতে পাই। এই লাভডাফ সাউন্ড যখন শুনতে পাই, সেটা হচ্ছে বুকের বাঁ দিকে নিচের দিকে, যেখানে অ্যাপেক্স অফ দ্য হার্ট আমরা বলি, সেইখানটা আমরা দেখতে পাই। কিন্তু যদি স্টেথো দেখি এইখানে আমরা কোনো বাঁ দিকে কোনো রকম আমরা সাউন্ড না পেয়ে ডান দিকে সাউন্ড পেতে শুরু করি, আমরা যদি বাঁ দিকে সাউন্ড না পেয়ে ডান দিকে সাউন্ড পেতে শুরু করি, তাহলে কি বুঝবো? যে হার্টটা পজিশন চেঞ্জ হয়েছে। সঙ্গে সঙ্গে আমাদেরকে করতে হবে, এক্সরে করে দেখতে হবে যে হার্ট কোন দিকে আছে, তার থেকে আমরা কনফার্ম হতে পারবো এটা কনজেনিটাল ডিফেক্ট, জন্মগত একটা গন্ডগোল, তাকে বলা হয় ডেক্সোকার্ডিয়া। ডেক্সোকার্ডিয়া যদি হয় তাহলে এভিয়ারের ক্ষেত্রে রাইট সাইডে হতে পারে। এবারে যদি এভিয়ারের ক্ষেত্রে আপওয়ার্ডস পি ওয়েভ হতে পারে। কিন্তু যদি দেখা যায় যে আমাদের হার্ট কিন্তু বাঁ দিকেই আছে, বাঁ দিকে লেফট নিপলের নিচ থেকে আমরা লাভডাফ সাউন্ডটা পরিষ্কার শুনতে পাচ্ছি, সেটা ডান দিকে কোনো দিকে নয়, অথচ এভিয়ারে পি ওয়েভটা আপওয়ার্ডস দেওয়া আছে, তাহলে আমরা কি বুঝবো? যে টেকনিশিয়ান এটা করেছিল, সে টেকনিশিয়ান লিডটাকে রং সাইডে প্লেস করেছে। বাবুল বাবা তুমি আবার যাও, তুমি আবার গিয়ে ইসিজি করো, এখানে ইসিজি ঠিক নেই। তাহলে এইটা দেখে আমরা প্রথমেই বুঝে নেবো যে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ইসিজি রিপোর্ট নিয়ে যেন আমাদের কাছে এলো, যে তার ঠিক মতো ইসিজি করা হয়েছে কিনা সেটা চেক করে নেব। ঠিক আছে, এই হলো প্রথম কর্ম। তাহলে আমরা এর পরবর্তী ক্ষেত্রে আসি, যে আমরা ইসিজি দেখে কি কি বুঝতে পারবো, কি কি বোঝা আমাদের উচিত, কি কি আমাদের জানা উচিত। ঠিক আছে, কি কি জ্ঞান থাকলে আমরা একটা ইসিজি দেখে আমরা বুঝবো যে রোগপত্রগুলো যা করেছিল সব ঠিক আছে, কি কিছু নর্মাল আছে না অ্যাবনর্মাল আছে। প্রথম আমরা দেখবো পি ওয়েভ। আমরা প্রথমেই দেখবো যে পি ওয়েভটা, আমরা প্রথমেই দেখবো পি ওয়েভ। আর একটা পি ওয়েভের
পিওএফ মরফোলজি কি? একটা পিওএফ কতটা থাকবে? লেস দেন 2.5 মিলিমিটার। আমরা একটা ঘরকে আমরা 1 মিলিমিটার বলি। একটা ঘর সমান 0.04 সেকেন্ড। যদি আড়াই ঘরের চেয়ে কম যায় তাহলে আমাদের পিওএফটা ঠিক আছে। কি হবে? আড়াই ঘরের চেয়ে কম, এটা কি হবে? এটা ব্রেথ and width, breadth and width। অর্থাৎ উঁচুর দিকেও যতটা উঠবে তেমনি সে লম্বায় চড়ায় সব দিকেই সমান হবে। ব্রেথ অ্যান্ড উইথ পিওএফ এর সমান হবে। একটা পিওএফ 2.5 মিলিমিটারের চেয়ে কম থাকবে, অর্থাৎ আড়াই ঘরের থেকে একটু কম যাবে। আড়াই ঘরের থেকে এটা কম যাবে। সেটা হচ্ছে আমাদের পিওএফ এর নর্মাল মরফোলজি। যদি এই পিওএফ এ দেখা যায় যে পিওএফটা উচ্চতায় অনেক বেড়ে গেছে, নর্মাল পিওএফ আমাদের হওয়ার কথা ছিল, এটা হচ্ছে নর্মাল। বাট যদি দেখি যে টল পি হয়েছে, লম্বা হয়েছে, টল পিওএফ এরকম হতে পারে। টল পিওএফ যদি দেখা যায় এটা তো পিওএফ, এই পিওএফ এরকম লম্বা হয়েছে। এই পিওএফ এর যদি আমি দুটো পার্টে ভাগ করি, একটা ডান দিকে একটা বাঁ দিকে, ঠিক তেমনি এটাকে যদি আমরা এভাবে যদি ভাগ করি, একটা ডান দিকে একটা বাঁ দিকে, তাহলে বুঝবো কি রাইট অট্রিয়া আর লেফট অট্রিয়া। যদি এইরকম পিওএফ দেখি, টল পিওএফ, তাহলে আমরা কি বুঝবো? এটা রাইট অট্রিয়া এনলার্জমেন্ট হয়েছে। রাইট অট্রিয়াল এনলার্জমেন্ট হলে সেটাকে আমরা কি বলবো? কোন রকম পালমোনারি, যদি কোন রকম পালমোনারি কোনো প্যাথোলজি তৈরি হয়ে থাকে তাহলে রাইট অট্রিয়াতে এনলার্জমেন্ট হতে পারে। রাইট অট্রিয়া থেকে যদি কোনো হয় সেটাকে বলা হয় রাইট অট্রিয়াল এনলার্জমেন্ট, সেটাকে বলা হয় পি পালমোনাল or C for pulmonal। এটাকে বলা হয় যে এটায় কোনো রকম রেসপিরেটরি অর্গানে কোনো প্রবলেম হয়েছে, যার ফলে আমার রাইট অট্রিয়া থেকে ব্লাড লাংসে ঠিক মতো যাচ্ছে না, যে কোনো কারণে হোক, অক্সিজেন কোনো সেখানে নিতে পারছে না, বা তার কোনো অবস্ট্রাকশন হয়েছে, এই জন্য পালমোনারি সেকশনে গন্ডগোল হয়েছে, পালমোনারি ভালভে গন্ডগোল হয়েছে। যদি কোনো গন্ডগোল হয়ে থাকে তার জন্য রাইট সাইডের অট্রিয়াটা এনলার্জ হয়েছে, সেটা আমরা দেখে বুঝবো। প্রত্যেকে আমরা তো হার্ট খুলে দেখবো না যে রাইট অট্রিয়াটা এনলার্জ হয়ে গেছে না, আমরা ইসিজি দেখে বুঝতে পারবো যে যদি এরকম হয়ে থাকে যে তাহলে এটা রাইট অট্রিয়ার এনলার্জমেন্ট হয়েছে।
আর যদি কি হয়, আরো দুটো কারণ হতে পারে। যদি দেখা যায় যে একটা হোয়াইট হোয়াইট পি যদি হয়, হোয়াইট মানে পি আমার হওয়ার কথা ছিল 2.5, সেটা তা না হয়ে লেস দেন 2.5 এর জায়গায় মোর দেন 2.5 হয়েছে। এরকম একটা ছবি এসছে আমাদের পি ওয়েভে, এরকম একটা ছবি এসছে হোয়াইট, এটা মোর দেন 2.5, মোর দেন 2.5 এটা হয়েছে। অথবা একটা পাওয়া গেছে, আরেকটা ইসিজিতে আরেকটি জায়গায় পাওয়া গেছে যে নর্মালি রাইট সাইড দিয়ে ঠিক উঠে সেখান থেকে এইভাবে নেবে যে পি ওয়েভটা, আরেকটা এম শেপের মতো, মানে এম শেপের মতো। আমার নর্মালি আমার এইটা যদি আমি লাইন ধরি সেন্টার লাইন, তাহলে এটা যদি সেন্টার লাইন ধরি দেখা যাচ্ছে 2.5 এর চেয়ে চড়াই বেশি হয়েছে, অথবা এই ধরনের একখানা হয়েছে যেটাকে আমরা এম শেপেড বলতে পারি। এম শেপেড, এম এর মতো দাগে এম শেপেড হয়েছে, এম শেপ হয়েছে, হ্যাঁ। অথবা এটাকে যদি বলি আমরা উটের পিঠের পুজো, হ্যাঁ, এই জন্য বলা হয় ক্যামেল হাম, ক্যামেল হাম, ক্যামেল হাম শেপ। এগুলো ক্ষেত্রে হয়ে যাবে কি লেফট লেফট অট্রিয়াতে এনলার্জমেন্ট হয়েছে। তাহলে যদি দেখা যায় হোয়াইট শেপেড কি আর এরকম এম শেপেড কি, সেখানে আমরা বুঝবো কি যে এখানে লেফট অট্রিয়াতে এনলার্জমেন্ট হয়েছে। অর্থাৎ এই হোয়াইট শেপেড কি হওয়া মানে এখানে আবার যেটা 2.5 মিলিমিটার যে হোয়াইট রেঞ্জটা ছিল সেটা অনেক বেড়ে গেছে বা এরকম লম্বা হয়ে গেছে। এগুলো কোন কোন ক্ষেত্রে বেশিরভাগ পাওয়া যায়? মাইট্রাল স্টেনোসিস যদি হয়, মাইট্রাল ভালভে যদি কোনো গন্ডগোল হয়, মাইট্রাল ভালভে যদি কোনো গন্ডগোল হয়ে থাকে, তাহলে মাইট্রাল ভালভে গন্ডগোল হয়েছে কিনা আমরা পি ওয়েভ দেখে বুঝতে পারবো। এবং এই পি ওয়েভকে সবচেয়ে ভালো আমরা কোন লিডে পাই? লিড নাম্বার 2 তে, লিড নাম্বার 2 দেখে, লিড নাম্বার 2 দেখে আমরা বিচার করব যে আমাদের অট্রিয়াতে কোন রকম গন্ডগোল আছে কিনা। আমরা অন্য লিডগুলোকে অত প্রাধান্য দেব না, যে প্রাধান্যটা দেব অট্রিয়ার কোনো গন্ডগোল আছে কিনা লিড 2 কে দেখে। ঠিক আছে? এরপরে PR interval, PR interval, এখানে কারো কোনো প্রশ্ন আছে? এই জায়গা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আমি ছবিগুলো এগিয়ে যাবো তো, পরে প্রশ্ন করলে তখন আমাকে খুঁজতে হবে। হ্যালো, আপনারা শুনতে পাচ্ছেন? তাহের আমার কথা শুনতে? স্যার আপনি এগিয়ে যান স্যার। আমি এগিয়ে যাবো, ঠিক আছে? যদি হবে, ঠিক আছে স্যার, সমস্যা নেই। ওকে। তাহলে আমরা নর্মালি যে জায়গাগুলো আমরা ফ্রিতে আমরা কি কি সুবিধা আছে সেটা মোটামুটি আমরা ইসিজি পেপার দেখে বুঝতে পারবো। সেকেন্ড দিকে আসছি PR ইন্টারভ্যাল। আমরা
কোথায় মাপবো? আমরা মাপবো এই পি যেখান থেকে শুরু হচ্ছে, পি যেখান থেকে শুরু হচ্ছে, পি যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে কোন পর্যন্ত? কিউ যেখানে শুরু হচ্ছে, কিউ যেখানে শুরু হচ্ছে এইটাকে বলছি আমরা পি আর ইন্টারভেল। পি আর ইন্টারভেল, এই পি আর ইন্টারভেল কত হওয়া দরকার? এই পি আর ইন্টারভেলের নরমাল কি হচ্ছে? পি আর ইন্টারভেল নরমাল হচ্ছে 0.12 সেকেন্ড থেকে 12 সেকেন্ড থেকে 0.20 সেকেন্ড। এটা হচ্ছে নরমাল। এই এটা হচ্ছে নরমাল। যদি দেখা যায় যে এইটে মোর দেন 0.20 সেকেন্ড হয়ে গেছে, 0.20 সেকেন্ড হয়ে গেছে, তাহলে আমরা কি বুঝবো? 0.20 সেকেন্ড যদি হয়ে গিয়ে থাকে, 0.20 সেকেন্ড হয়ে গিয়ে থাকলে তাহলে বুঝতে হবে হার্টের মধ্যে বিরাট কিছু একটা ইরেগুলারিটি শুরু হয়েছে। কি ইরেগুলারিটি? ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক, ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক। তাহলে পিআর ইন্টারভেলটা আমাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। পিআর ইন্টারভেলটা খুব গুরুত্বপূর্ণ জায়গা যে আমাদের এখানে হার্টের ব্লকিং হয়েছে কিনা সেটা বুঝতে পারবো যদি পিআর ইন্টারভেলটা 0.20 সেকেন্ডের বেশি হয়, 0.20 সেকেন্ডের বেশি হয়, অর্থাৎ 0.2 সেকেন্ড, একটা লাল ঘরের চেয়েও যদি বেশি হয়, হ্যাঁ, পি প্লাস কিউ যেখানে শুরু হচ্ছে একটা লাল ঘরের চেয়ে যদি বেশি হয় তাহলে বুঝবো সেখানে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক হয়েছে। আবার যদি দেখা যায় এই পিআর ইন্টারভেলটা নর্মালের চেয়ে কমে গেছে, যদি দেখা যায় এইটা নর্মালের চেয়ে কমে গেছে তাহলে কি হবে? নর্মালের চেয়ে যদি কমে যায় তাহলে একটা রোগ হতে পারে, সেটাকে কি বলি আমরা? WPW সিনড্রোম, WPW সিনড্রোম। WPW সিনড্রোম, WPW একটা রোগ। এই WPW কে বলা হয় উলফ পার্কিনসন হোয়াইট সিনড্রোম, উলফ পার্কিনসন হোয়াইট সিনড্রোম। কি বলা হয় এটাকে? যদি দেখা যায় যে আমাদের পিআর ইন্টারভেল 0.12 চেয়ে কমে গেছে তাহলে সেখানে বুঝবো যে এখানে এই রোগটা হতে পারে, এই সিনড্রোমটা দেখাতে পারে। কি সিনড্রোম? উলফ পার্কিনসন হোয়াইট সিনড্রোম, উলফ হোয়াইট পার্কিনসন সিনড্রোম হয়েছে। তাহলে আমরা পিআর ইন্টারভেল দেখে বুঝতে পারবো। ঠিক আছে? স্যার একটা প্রশ্ন ছিল স্যার, হ্যাঁ বলুন। যদি এটা সেকেন্ডে পরিমাপ না করে যদি মিলি সেকেন্ডে পরিমাপ করা হয় তাহলে নর্মালটা কত থাকবে? হ্যাঁ, যদি স্যার এটা মিলি সেকেন্ডে পরিমাপ করা হয়, সেকেন্ডে পরিমাপ, মিলি সেকেন্ড, হ্যাঁ স্যার, মানে এনএস দিয়ে যদি পরিমাপ করা হয়, হুম, মানে আমি একটা বলছি স্যার সেটা 120 less than 120 মিলিসেকেন্ড, 120 থেকে স্যার, তাই তো? 120 মিলিসেকেন্ড, ওকে less than 120 মিলিসেকেন্ড। ওকে স্যার, ওকে, ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ, এটা 120 মিলিসেকেন্ডে
হয়ে যাবে। 120 সেকেন্ড টু স্যার কি 200 সেকেন্ডের পর্যন্ত চলে যাবে এটা, মানে রেঞ্জটা যদি একটু বলতেন, যেমন বলছি, এটা না 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 না, নর্মাল হচ্ছে 120 মিলি সেকেন্ড থেকে 200 মিলি সেকেন্ড পর্যন্ত নর্মাল PR ইন্টারভ্যাল রেঞ্জ। হ্যাঁ হ্যাঁ সেটাই স্যার। ঠিক আছে, যদি মোর দেন 200 মিলি সেকেন্ড হয়ে গিয়ে থাকে তখন ধরে নেবো এটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক হয়েছে। যদি দেখা যায় লেস দেন 120 মিলি সেকেন্ড হয়েছে তখন সেটাকে বলবো দেখা দিয়েছে। হ্যাঁ স্যার ক্লিয়ার হয়েছে স্যার, এটা ঠিক আছে, ধন্যবাদ স্যার, ক্লিয়ার হয়েছে। পরবর্তী ক্ষেত্রে আসবো যখন এগুলো যখন গ্রাফগুলো দেখাবো। আমরা প্রথমে একটা একটা করে আসি, পরে বলবো ডব্লিউপিডব্লিউ সিন্ড্রোমের গ্রাফ কিরকম হয় সেটা আমি দেখিয়ে বলবো। আচ্ছা, তাহলে পিআর ইন্টারভ্যাল যদি আমাদের জানা দরকার আছে, আমি যেটা প্রথমেই ঘরে বলছিলাম যে আমাদের ঘরগুলোতে কোনটা কত মাপ এটা জানা বিশেষ প্রয়োজন। আমরা বলেছিলাম যে একটা লাল ঘর সমান হচ্ছে 0.2 সেকেন্ড, ডিভাইড করে দেখলাম যদি আমাদের নর্মাল মেশিন থাকে, যদি মেশিনে যদি কোনো ইরেগুলারিটিস না থাকে তাহলে আমাদের এক একটা বড় বক্স, বিগ বক্সের প্রাইস হচ্ছে 20 সেকেন্ড, 0.2 সেকেন্ড, ঠিক আছে, 0.2 মিলিমিটার। তো যাই হোক, আমাদের তাহলে আমরা এইটা একটা জানতে পারলাম যে আমাদের পি ওয়েভের থেকে আমরা দুটো বিশেষ রোগের আমরা লক্ষণ পেতে পারি। পি আর ইন্টারভেল দেখে যে পি আর ইন্টারভেলটা কম বেশি হলে কি কি রোগগুলো আসতে পারে সেই গ্রাফ দেখে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, এবারে এইখান থেকে এইটাকে তোমরা বলি এস, এস আর এটা টি। দেখবেন যে আরেকটা থাকে আমাদের ইসিজি রিপোর্টের মধ্যে কিউটি, এটা কিউ, এটা কিউ, এই কিউটি, এই কিউটি একখানা সেগমেন্ট, কিউটি সেগমেন্ট, এই কিউটি সেগমেন্ট। তাহলে একটা কার্ডিয়াক সাইকেল কমপ্লিট হচ্ছে কোথা থেকে? একটা কার্ডিয়াক সাইকেল কমপ্লিট হচ্ছে ওয়ান কার্ডিয়াক সাইকেল ইকুয়াল টু PR প্লাস কিউটি, PR প্লাস কিউটি। ঠিক আছে, যেখান থেকে কিউটি স্টার্ট হচ্ছে সেখান থেকে নিয়ে একদম যেখানে টি এন্ড হচ্ছে, এইটা হচ্ছে কিউটি সেগমেন্ট। অর্থাৎ কমপ্লিট একটা কার্ডিয়াক সাইকেল হচ্ছে, ডিপ্লয়েশন এন্ড ডিপ্লয়েশন অর সিস্টোল আর ডায়াস্টোল দুটো মিলিয়ে একটা কমপ্লিট কার্ডিয়াক সাইকেল হচ্ছে। আমরা এই দুটো মাপকে যদি অ্যাড করি, কিউটি সেগমেন্ট আর PR ইন্টারভেল দুটো যদি অ্যাড করি, যদি দেখা যায় এই দুটো অ্যাড করলে আমাদের যে টাইমিংটা আসছে সেই টাইমিংটা একটা কার্ডিয়াক সাইকেলের টাইমিং হচ্ছে কিনা, তাহলে বুঝবো যে ঠিক আছে আমাদের হার্ট নর্মালি চলছে। এবারে আমরা PR পর্যন্ত দেখলাম, এবারে চলে আসি কিউটি সেগমেন্টে, যেটা বলছিলাম কিউটি। তাহলে কিউটি একটা নর্মাল রেঞ্জ আছে, কিউটির নর্মাল রেঞ্জ কত? 0.36 সেকেন্ড টু 0.44 সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নর্মাল রেঞ্জ, এইটি যদি কম বেশি হয়
তার মানে তখন আমাদের সেখানে কোনো রকম ডিসরাপশন শুরু হয়েছে, কোনো প্রবলেম শুরু হয়েছে। যদি দেখা যায় এটা কিউটি সেগমেন্টটা 0.44 সেকেন্ডের চেয়ে বেশি হয়েছে, যদি দেখা যায় যে আমাদের কিউটি সেগমেন্টটা 0.44 এর চেয়ে বেশি হয়েছে, তাহলে আমরা কি ধরতে পারবো? তখন আমরা ধরবো হাইপোক্যালিমিয়া হয়েছে। হাইপোক্যালিমিয়া, যারা আমার আগে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালে ক্লাস করেছিলাম সেদিকে আমি বুঝিয়েছিলাম হাইপোক্যালিমিয়া হওয়ার কারণটা কি আর হাইপার ক্যালিমিয়া হওয়ার কারণটা কি। আমি যখন রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালে ক্লাস করেছিলাম সেটা আমরা কিন্তু বুঝিয়েছিলাম। তাহলে আমরা দেখতে পারি এখানে হাইপোক্যালিমিয়া, অর্থাৎ এটাকে সিম্বলিক যদি বলি পটাশিয়াম লেভেল ফল করেছে। ক্যালিমিয়া এখানে হাইপোক্যালিমিয়া মানে পটাশিয়াম লেভেল ব্লাডের মধ্যে ফল করেছে, এটা দেখে বুঝতে পারি। আর কি ফল করতে পারে? আমাদের ক্যালসিয়াম লেভেল ফল করতে পারে। তাহলে এই ধরনের কেমিক্যাল আয়নিক গুলো আমাদের ফল করলে সেখানে দেখা যায় যে কিউটি সেগমেন্টটা বা ইন্টারভেলটা অনেক বড় হয়ে যাচ্ছে। কিউটি সেগমেন্টটা অনেক বড় হয়ে যাচ্ছে। ইয়ার সেগমেন্ট এন্ড কিউটি সেগমেন্ট দুটোকে যদি আমরা যোগ করি সেখানে আমরা কার্ডিয়াক সাইকেল পাই। তেমনি এখানে যদি দেখা যায় যে কিউটি সেগমেন্টটা অনেক বড় হয়ে গেছে, মোর দেন 44.44 সেকেন্ড যদি হয়ে গেছে, তখন সেটাকে বলবো হাইপোক্যালিমিয়া। মেইনলি হাইপোক্যালিমিয়া, হাইপোক্যালসিমিয়াও হতে পারে। আবার যদি দেখা যায় যে এটা 0.36 সেকেন্ডের চেয়ে কমে গেছে, 0.36 সেকেন্ডের চেয়ে কমে গেছে, তাহলে আমরা এখানটা একদম সিম্পলি ধরে নেব ক্যালসিয়াম অনেক বেড়ে গেছে, হাইপার ক্যালসিমিয়া হয়েছে। হাইপার ক্যালসিমিয়া হয়েছে। অর্থাৎ এখানে ক্যালসিয়াম লেভেল অনেক বেড়ে গেছে। তাই আমরা যখন আর্টিফিশিয়াল যখন দেখি আমরা ওই জন্য সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এগুলোকে আমরা বারবার চেক করি। আমাদের প্রতিটা চিকিৎসকের উচিত যখন হার্ট রিলেটেড কোনো কিছু আমাদের কিছু দেখবো, একটা পিরিয়ডিক্যালি তাদের এইগুলো টেস্টিং গুলো করে নেওয়া, ব্লাডের মধ্যে এই লেভেলগুলো নর্মাল আছে কিনা, কোনো অ্যাবনর্মালিটি নেই তো, এটা আমাদের দেখে নেওয়া উচিত। তাহলে যদি নর্মাল অ্যাবনর্মাল থাকে তাহলে আমাদের কার্ডিয়াক সাইকেলটাই গন্ডগোল হবে, টাইমিং এর গন্ডগোল হবে, অর্থাৎ ইরেগুলারিটি দেখা দেবে। তাই আমাদের এইগুলো জানা উচিত। তাহলে আমরা কিউটি সেগমেন্টের টাইমিং গুলো জেনে আমরা ইসিজিতে এই যে রিডিং গুলো পাবো সেটা দেখে আমরা বলতে পারবো। ইসিজিতে দেখা যায় যে সেখানে কিউটি সেগমেন্টের টাইমিংটা বলে দেওয়া আছে। কিউটি সেগমেন্টের টাইমিংটা বলে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা এই পর্যন্ত জানলাম যে কিউটি সেগমেন্ট কতগুলো টাইমিংয়ে আমরা কি হতে পারে। এরপরে চলে আসছি আমরা কিউআরএস কমপ্লেক্স। কিউআরএস কমপ্লেক্স, আমাদের কিউআরএস কমপ্লেক্স এটা ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন, যেটা ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনের যেটা মেন কাজ, যেটা দেখে আমরা ভেন্ট্রিকল ঠিক মতো কাজ করছি কিনা আমরা বুঝি, সেটাকে আমরা বলছি কিউআরএস কমপ্লেক্স। এই কিউআরএস কমপ্লেক্সটাকে আমরা কিভাবে বুঝবো আমাদের ভেন্ট্রিকল ঠিক মতো কাজ করছে কিনা। নর্মাল কিউআরএস কমপ্লেক্স, নর্মাল কিউআরএস কমপ্লেক্স কত? 0.11 সেকেন্ড, 0.11 সেকেন্ড। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটুকু দিয়ে আমরা ক্লাস শেষ করবো, এরপরে আরো বাকি থাকবে, পরের দিন দেখাবো। এটা খুব ইম্পর্টেন্ট। কিউআরএস কমপ্লেক্স
কিউআরএস কমপ্লেক্সের মধ্যে যদি ইরেগুলারিটিস দেখি, সাংঘাতিক ব্যাপার। যদি দেখা যায়, যদি আমরা পাই কিউআরএস কমপ্লেক্স, সেটা মোর দেন 1 সেকেন্ড হয়ে গেছে, ইজ টু মাচ ডেঞ্জার। হার্টের মধ্যে আমাদের ভেন্ট্রিকলকে মেনলি কন্ট্রাক্ট করতে সাহায্য করে লেফট বান্ডল ব্রাঞ্চ আর রাইট বান্ডল ব্রাঞ্চ। আমি এর আগের ক্লাসে দেখিয়ে দিয়েছি কোন দিকে লেফট বান্ডল ব্রাঞ্চ কিভাবে যাচ্ছে। ইন্ট্রাভেন্ট্রিকুলার সেপ্টাম দিয়ে যখন বাইফার্কেট হচ্ছে বান্ডল অফ হুইচ হয়ে একটা লেফট সাইডে একটা রাইট সাইডে যাচ্ছে। রাইট সাইড আর লেফট সাইড এই দুটোর মধ্যে যে ইলেকট্রিক্যাল প্রপার্টি যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, ভেন্ট্রিকলে কন্ট্রাকশন হচ্ছে। সেখানে যদি কোনো কিছু হয়, কোনো জায়গায় যদি ব্লকেজ হয়ে গিয়ে থাকে, তখন কিন্তু আমাদের এই ফিগারটা চেঞ্জ হবে, নর্মাল থেকে বেড়ে যাবে। 0.11 সেকেন্ড আছে। যদি বেশি হয়ে যায় তখন কি বুঝবো আমরা, বান্ডেল ব্রাঞ্চ ব্লক। কি বললাম? বান্ডেল ব্রাঞ্চ ব্লক। আপনারা যদি হার্টের ছবিটা মনে করেন, আমাদের অর্টিয়ার থেকে যখন আসছে এভি নোড ক্রস করে সেখান থেকে বান্ডল অফ হুইচ থেকে দুদিকে চেঞ্জ, দুখানা লাল নেমে যাচ্ছে, একটা রাইট সাইড একটা লেফট সাইড। একটা লেফট সাইডের ভেন্ট্রিকলকে স্টিমুলেট করছে, একটা রাইট সাইডের ভেন্ট্রিকলকে স্টিমুলেট করছে। এই এভি নোডের পর থেকে বান্ডল অফ হুইচ থেকে শুরু করে বাকি সব জায়গায় যেটা আছে, এই কোন জায়গায় যদি ইরেগুলারিটি দেখা দেয়, তখন কিন্তু আমাদের কিউআরএস কমপ্লেক্সের টাইমিংটা বেড়ে যাবে। যদি বেড়ে যায় তাহলে বুঝতে হবে বান্ডেল ব্রাঞ্চ ব্লক। বান্ডেল অফ হুইচও হতে পারে, লেফট বান্ডেল ব্রাঞ্চও হতে পারে, রাইট বান্ডেল ব্রাঞ্চও হতে পারে। যদি এগুলো হয় তাহলে আমরা বুঝে নেব যে এখানে কোন রকম ব্লকেজ হয়েছে। 0.11 সেকেন্ডের চেয়ে বেশি। এইটার ক্ষেত্রে আমরা দুটো জিনিস আমরা মাথায় রাখি, দুটো জিনিস আমরা মাথায় রাখবো। কি কি? দুটো নাম আমরা মনে রাখতে পারি। কি কি দুটো নাম? দুটো নাম, একটা নাম, সরি একটাই নাম, বান্ডেল ব্রাঞ্চ ব্লক, এটা একটাই নাম। এটাকে আমরা যদি মনে করি যে এমনি করে দেখবো, উইলিয়াম একটা খুব মনে রাখার মতো জিনিস। উইলিয়াম ম্যারো। এই উইলিয়াম ম্যারো এই নামটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো কোন দিকের ব্রাঞ্চ আমাদের ব্লক হয়েছে। যদি কি হয়, আমাদের কি হয়, এখানে দুটো টাইপের আমাদের ইসিজি গ্রাফ দেখতে পাই, দুটো সাইজে গ্রাফ দেখতে পাই। একটা কি দেখি, একটা দেখি পি কিউআরএস কমপ্লেক্সটা এইভাবে যদি শো করে, কিউআরএস কমপ্লেক্সটা যদি এভাবে শো করে, একটাকে দেখতে ডব্লিউর মতো, একটাকে দেখতে এম এর মতো। তাহলে এটা হচ্ছে ডব্লিউ টাইপ কিউআরএস কমপ্লেক্স, এটা হচ্ছে এম টাইপ কিউআরএস কমপ্লেক্স। উইলিয়ামের ডব্লিউ আমরা, আর উইলিয়ামের এম,
এই দুটো পেতে পারি। কোথায় পাবো? আমরা লিড যেগুলো দেখি V1 2 3 4 5 6 ছটা চেস্ট লিড দেওয়া থাকে। ভেন্ট্রিকেলে ছটা চেস্ট লিড প্লেস করে, বুকের মধ্যে ছটা জায়গায় আমাদের এই লিডগুলো প্লেস করে আমাদের সেখান থেকে আমাদের ইসিজি চেস্ট লিডের রিপোর্ট দেখায়। যদি V1 and V6 V1 যদি W মতো হয় V1, তার সঙ্গে যদি M সেপেড V6 থাকে, তাহলে আমরা এখানে বলবো তার কোন ব্রাঞ্চটা ব্লক হয়েছে। সেটা হচ্ছে ভাইটাল জিনিস লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক এটা দেখার জন্য আমাদেরকে এই দুটো লিড V1 and V6, তাহলে এই দুটো আমরা যদি দেখি যে V1 and V6 এটা হচ্ছে লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। উইলিয়াম যদি আমাদের মাথায় থাকে 1 and 6 আমাদের চেস্ট লিডের 1 নম্বর লিড এবং 6 নম্বর লিড, প্রথম এবং শেষ লিড, এরপর আর কোনো লিড থাকে না এক্সেপশনাল ছাড়া। তাহলে এই দুটো লিড দেখে আমরা বলতে পারবো লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক আছে কিনা। কখন বলবো? যখন দেখবো আমরা যে আমাদের কিউআরএস কমপ্লেক্সের টাইমিংটা বেড়ে গেছে। কিউআরএস কমপ্লেক্সের টাইমিং বেড়ে গেছে, আমাদের কিউআরএস কমপ্লেক্সের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, তখন আমরা বলবো এটা আমাদের বান্ডেল ব্রাঞ্চ ব্লকেজ হয়েছে। কোন বান্ডেল, লেফট অর রাইট, আমরা এই নাম মনে রাখলে আমরা সেখান থেকে বের করতে পারবো। আবার যদি দেখা যায় ঠিক রিভার্স দিয়ে যেটা দেখা যায়, যদি ঠিক রিভার্স দিয়ে এটা দেখা যায় যে এইটি হয়েছে ম্যারো হয়েছে, যদি এটা ম্যারো হয়ে গিয়ে থাকে, ম্যারো মানে তাহলে আমাদের আগে M সেপেড কিউআরএস কমপ্লেক্স, আবার তার সঙ্গে W সেপেড V6 এ হয়েছে, তাহলে এখানে V1 এ M হয়েছে, V6 এ W হয়েছে, অর্থাৎ MV1 প্লাস WV6 যদি এটা হয়ে থাকে, অর্থাৎ যদি এটা হয়ে থাকে ম্যারো যদি হয়ে থাকে, যদি ম্যারো হয়ে থাকে, তাহলে আমরা বলবো এটা কি হয়েছে, তাহলে আমরা বলবো এটা রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক হয়েছে, রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক হয়েছে। হোপ যে আপনাদের এই কিউআরএস কমপ্লেক্সে এই ডিফারেন্সটা খুব এখানে পাওয়া গেল, পেরেছি কিউআরএস কমপ্লেক্সের এই যে ডিফারেন্সটা। নর্মালি যদি আমরা টাইমিংটা দেখে সব ঠিক আছে, তাহলে বুঝবো নর্মাল টাইম সেই টাইমটা 0.1 সেকেন্ড 1 সেকেন্ড এর মধ্যেই আছে, তাহলে সেটা বুঝবো আমাদের ভেন্ট্রিকেল ঠিক মতো কাজ করছে, তার কোনো কমপ্লেন নেই। যদি দেখা যায় এখানে মোর দেন 0.11 সেকেন্ড টাইম লেগে যায় কিউআরএস কমপ্লেক্সে, তখন আমরা বুঝে দেবো যে এখানে আমাদের বান্ডেল ব্রাঞ্চে ব্লকিং হয়েছে। এবারে বান্ডেল ব্রাঞ্চ ব্লকিং হয়ে কোন বান্ডেল ব্রাঞ্চ ব্লকিং হয়েছে সেই ব্লকিং দেখার জন্য উইলিয়াম ম্যারোকে আমরা মাথার মধ্যে নিয়ে নেব। উইলিয়াম ম্যারোকে নেওয়া মানে V1 and V6 কে মাথায় নেওয়া। যদি উইলিয়ামে হয়ে থাকে V1 and V6, তাহলে আমরা বুঝে নেবো
লেফট বান্ডেল ব্লক হয়েছে। আর যদি ম্যারো হয়ে গিয়ে থাকে, ম্যারোর এম ভি1 অ্যান্ড ডাব্লিউ ভি6 যদি ম্যারো হয়ে থাকে, তাহলে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। আই হোপ যে এই দুটো জিনিস আপনাদের মাথায় রাখবেন, রাখলে সারা জীবনে যখনই কোনো রকমের হার্টের পেশেন্ট যদি কখনো আসে স্টিচ করিয়ে নেবেন, করে নিয়ে এগুলোকে লক্ষ্য রাখবেন। কি ওয়েবটা ঠিক আছে কিনা, কি পিআর ইন্টারভিউ ঠিক আছে কিনা, কিউটি সেগমেন্ট ঠিক আছে কিনা, এবং তার সাথে সাথে ওয়ালেস কমপ্লেক্স ঠিক আছে কিনা। আজ এই পর্যন্ত এখানে শেষ করছি। পরবর্তী দিন এরপরে আমি আরো বাদ বাকিগুলো করে দেবো। ডব্লিউপিডব্লিউ সিনড্রোম, তার টাইমিংটা কিসের উপর বুঝবো, তার ডব্লিউপিডব্লিউ সিনড্রোম, তার যদি কেউ না জানেন যে ডব্লিউপিডব্লিউ সিনড্রোমটা কি, সেটা আমি পরের দিন বলে দিতে পারবো। ঠিক আছে, এই পর্যন্ত যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। স্যার কিউ আর এস কি স্যার আর কোনো মানে নর্মাল ভ্যালুটা তো